জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের দেখামাত্র গুলি ও হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। সাবেক প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া ফোন কলগুলোর একটির অডিও যাচাইয়ের ভিত্তিতে এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসির আই ইনভেস্টিগেশন। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, মার্চে অনলাইনে ফাঁস হওয়া এই অডিওতে হাসিনাকে বলতে শোনা যায়, গেল বছর ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে নিরাপত্তা বাহিনীকে তিনি নিজেই অনুমতি দেন। অনুমতি ছিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে মরণাস্ত্র ব্যবহার এবং দেখামাত্র গুলি করা সহ যে কোনো ব্যবস্থা নেয়ার। জাতিসংঘের তথ্য অনুযায়ী 1400-র বেশি মানুষ নিহত হয় সে সময়। বিবিসির অনুসন্ধানী দল বলছে, হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ওই ফোনালাপের রেকর্ডিং ব্যবহারের পরিকল্পনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অনুপস্থিত থেকেই বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনা। গণ আন্দোলনের মুখে ভারতে আশ্রয় নেওয়া হাসিনা ও আওয়ামী লীগ সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে ফরেন সার্ভিসে একাডেমিতে ব্রিফিং করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা ঠিক 5 শুরু করে জাকির কি অবস্থা? দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং শুরু করার কথা ছিল, তবে এখনো শুরু হয়নি। শুরু হলে আমরা চলে যাব সেখানে এবং এখন চলে যাচ্ছি অন্য সংবাদে। এদিকে শেখ হাসিনার গুলির নির্দেশ সংক্রান্ত বিবিসিআইয়ের অনুসন্ধানী প্রতিবেদন সাক্ষ্য হিসেবে নেওয়ার সুযোগ আছে। এ কারণে প্রতিবেদনটি প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। সকালে নিজ কার্যালয়ে প্রসিকিউটর তামিম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণে জোরালো ভূমিকা রাখবে এই প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। দেশের এই সকল স্থাপনাগুলো ধ্বংসের নির্দেশ তিনি দিয়েছিলেন তার দলকে, যেন এই দায় ছাত্রদের উপরে দেওয়া যায়। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন, তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব অ্যাট দি টাইম অফ ট্রায়াল। জুলাই গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দল হিসাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুসকে দেখতে এসে এ মন্তব্য করেন তিনি। নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল শেখ হাসিনা। তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। বিগত সরকারগুলো বিএসএফ এর সীমান্তে হত্যা বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারও ব্যবস্থা না নিলে তরুণরা জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা নেবে। বুধবার জুলাই পথযাত্রার 9ম দিনে চুয়াডাঙ্গা
জেলার এক পথসভায় এসব কথা বলেন তিনি। বলেন, শেখ হাসিনার নির্দেশে জুলাইয়ে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। মুজিববাদী ফ্যাসিস্ট দলের বাংলাদেশে ঠাঁই নেই মন্তব্য করে নাহিদ বলেন, আওয়ামী লীগ আবার ফিরতে চাইলে তরুণদের জীবনের উপর দিয়ে ফিরতে হবে। সার্জিস আলম বলেন, এনসিপি যদি না থাকে তবে চাঁদাবাজ, মাদক সেবনকারী এবং দখলদাররা আবারও তাদের কার্যক্রম শুরু করবে। সকালে আলমডাঙ্গায় আরেক পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আর কাউকে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে উঠতে দেওয়া যাবে না। সব রাজনৈতিক দলকে বাংলাদেশপন্থী রাজনীতি করার আহ্বান জানান আক্তার। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন বাই ডিসেম্বর। মানে এই প্রস্তুতিগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন আইন শৃঙ্খলা বাহিনীতে 17,000 নতুন মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস লাইক পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নেওয়া হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে। তাদের রিক্রুটমেন্ট এবং তাদের ট্রেনিংটা খুব যাতে এই সময়ের মধ্যে শেষ হয় সেই বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন অনেক পায়তারা হয় যে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট করে সেই বিষয়ে অনেক পায়তারা থাকে। তো উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে। আর উনি মিটিংয়ে জানানো হয়েছে যে 8 লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন। উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো 8 লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশিওর করার কথা বলেছেন, যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে। আর উনি নির্দেশ দিয়েছেন 18 থেকে 33। আপনি জানেন যে এবার অনেকে নতুন ভোট দিবেন। শেখ হাসিনার তিনটা ইলেকশনে, যেটা 2014, 2018 এবং 2024-এ আপনি জানেন আমাদের বিশাল আসলে ইলেকশনগুলো তো রিগড হয়েছিল। এই বিশাল আমাদের ইয়াং ছেলেমেয়েরা কেউ ভোট দিতে পারেননি। তো উনি নির্দেশ দিয়েছেন যে উনি মিটিংয়ে বলেছেন যে যাতে 18 থেকে 33 বছর বয়সীদের যাতে পৃথক একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন, এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে, সেটার জন্য উনি রেখেছেন। এটা অবশ্যই লজিস্টিক্যাল একটা বিষয়, সেটা যাতে তারা খতিয়ে দেখেন এটা কিভাবে ইনশিওর করা যায়। এটা নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ডিপ্লয়েড হবে এটা একটা ইস্যু। কোথায় কোথায় ডিপ্লয়েড হবে আপনারা জানেন, যে বর্ডার এরিয়াতে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে, দেশের বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট, এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে, কতজন আনসার থাকবেন, কতজন পুলিশের সদস্য থাকবেন, বিজিবি বা সেনাবাহিনী কিভাবে থাকবেন, স্ট্রাইক ফোর্স হিসাবে কিভাবে থাকবেন, সেগুলো নিয়ে আজকের মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়। এবং ওইখানে বলা হয় যে 8 লক্ষের মধ্যে 5,70,000 হচ্ছে হলো আনসার এবং 1,41,000 হচ্ছেন পুলিশের সদস্য। উনি পুলিশকে বাংলাদেশের 47,000 পুলিশ, মিটিংয়ে বলা হচ্ছে যে 47,000-এর মতো ভোটিং কেন্দ্র থাকবে, এবং তারা দেখেছেন, অ্যাসেসমেন্ট করে দেখেছেন যে 16,000-এর মতো ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন, এবং সেটা নিয়ে আজকে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। তার মধ্যে যেগুলো মেজার চিন্তা ভাবনা করা হচ্ছে নেওয়ার জন্য, এবং সেটা হচ্ছে যে পুলিশের বডি ক্যাম রাখার জন্য, এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে
সেটা একটা নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং এই সিসিটিভি গুলো যাতে মনিটরিংটাও ঠিক মতো হয়, মানে আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না, সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন। জুডিশিয়াল, আপনি জানেন যে বাংলাদেশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা ইলেকশনের সময় ডিপ্লয়েড হয় এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ডিপ্লয় হয়। তো একটা মিটিং অবজার্ভ করা হয়েছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে। তো তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করা যায় সে বিষয়ে আজকে নির্দেশনা এসেছে। আর আগে আপনারা জানতেন যে ইলেকশনের সময় 4 দিন একটা পুলিশ বা সিকিউরিটি ফোর্সের একটা ডেপ্লয়মেন্ট হতো। এবার বলা হচ্ছে যে এটাকে কিভাবে 7 দিনের মধ্যে ডেপ্লয়মেন্টটা করা এবং যাতে করে নির্বিঘ্নে এবং ভোটের আগের কোনো ধরনের ভায়োলেন্সকে যেন এটা প্রতিহত করা যায় এবং ভোটের পরেও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট না হয় সেটা লক্ষ্য রাখার জন্য কিভাবে 7 দিনের ডেপ্লয়মেন্টে কিভাবে হয় এটা নিয়েও আজকে যথেষ্ট আলোচনা হয়েছে। আর নির্বাচনের আগে ডিসি, এসপি, ওসি, টিএনও এগুলোকে রিশাফল করার কথা বলা হয়েছে এবং রিশাফলটা কিভাবে করা হবে এটা একটা র্যান্ডম ওয়েতে করবে। আর আমি আরো অনেকগুলো বিষয় আছে, আমি আমার ডিপিএস আবুল কালাম আজাদ ওনাকে বলবো এই যে রিশাফল থেকে শুরু করে আরো কিছু কিছু নির্দেশনা ছিল ওগুলো নিয়ে বলবেন। যে ধন্যবাদ। মোটামুটি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শুরু করে বলেছেন। রিশাফলের কথা যেটা আলোচনা হয়েছে যে এমপ্লয়ি নাম্বার দিয়ে এই নাম্বার ধরে আপনার রিশাফলিং করে লটারির মাধ্যমে এই ডিপ্লয়মেন্টগুলো, এই অ্যাপয়েন্টমেন্টগুলো করা যায় কিনা সেটা ভেবে দেখতে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, যাতে এই অ্যাপয়েন্টমেন্টগুলোর ক্ষেত্রে কেউ কোনো ধরনের প্রভাব না খাটাতে পারে। কতদিন আগে সেটা আমরা এই কোশ্চেন পরে প্লিজ, শেষ হয়নি। এটা একটা আলোচনা এসেছে। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে যে আপনার এর আগে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন, আমরা গত সরকারের আমলে একটা উপনির্বাচনের সময় দেখেছিলাম যে নির্বাচন কমিশন একটা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচনকে পর্যবেক্ষণ করে ওই পুরো একটা আসনের নির্বাচনকে বাতিল করে দিয়েছিল। এর প্রেক্ষিতে পরবর্তীতে আইন সংশোধন করে নির্বাচন কমিশনের এই ক্ষমতাটা খর্ব করা হয়েছে। তারা শুধুমাত্র এখন নির্দিষ্ট কেন্দ্রের নির্বাচন বাতিল করতে পারে। নির্বাচন কমিশনের এই ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া যায় কিনা, কোনো নির্দিষ্ট আসনে যদি ব্যাপক অনিয়ম হয় নির্বাচন কমিশন সেই আসনের পুরো নির্বাচনটাকে বাতিল করতে পারে কিনা সেই বিষয়ে আইনের দিকটা খতিয়ে রাখার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আজকে উপস্থিত যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে নির্দেশ দিয়েছেন। আর মেয়েরা যাতে ভোট ভালোভাবে দিতে পারে, নারী ভোটারদেরকে যাতে বিশেষভাবে তারা ভোট দিতে পারে। একটা বিষয় ব্যাপকভাবে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে আজকের মিটিংয়ে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নির্বাচনী দায়িত্ব যারা পালন করে তাদেরকে তো প্রশিক্ষণ দেওয়া হবেই, ভোটারদেরও যাতে প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ অনেক ভোটার আছেন যারা নতুন ভোটার, এরা কখনো ভোট দেননি, তারা কীভাবে ভোট দেবেন এটা যাতে তারা আগে থেকেই জানতে পারেন, ভোটারদের প্রশিক্ষণের বিষয়টাও আজকে আলোচিত হয়েছে। আরেকটা বিষয় আলোচিত হয়েছে আজকে যে গত 3টা বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছেন তাদেরকে বাদ দিয়ে এবার যাতে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টাও যাতে খতিয়ে দেখা হয়। কারণ এক্ষেত্রে হয়তো সব সম্ভব না হলেও যত বেশি সম্ভব তাদেরকে বাদ দিয়ে যেন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়োগ দেওয়া যায় সেই বিষয়টাও খতিয়ে দেখতে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে এই নির্দেশনা দিয়েছেন। হ্যাঁ, জেলা, আর এটা তো সরকার বলেছেন হয়তো উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়েও বিভিন্ন মনিটরিং সেল গঠন করা হবে, যেখান থেকে পুরো নির্বাচন প্রক্রিয়াটা মনিটর করা হবে এবং সেখানে কোনো অনিয়ম দেখা গেলে যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। আজকে মোট এই মিটিংটার মূল উদ্দেশ্যটাই ছিল নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের প্রস্তুতি নেওয়ার জন্য, এবং এখানকার মূল বক্তব্যটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ভোটার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা কর্মকর্তা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের প্রত্যেকের নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি তারা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এই জন্য যদি যে জনবল নিয়োগের কথা বলা হয়েছে, যেগুলো অলরেডি প্রক্রিয়াধীন আছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার কথা বলা হয়েছে, যেগুলো এবং তাদের ট্রেনিংটার কথা বলা হয়েছে, এবং এই ক্ষেত্রে যদি কোনো ক্রয়ের কোনো বিষয় থাকে
তাহলে সেই ক্রয়গুলো বিশেষ করে পুলিশের বডি ক্যাম যেটা কথা আলোচনা হয়েছে, যাতে পুলিশ 47,000 নির্বাচনী কেন্দ্র, প্রত্যেকটা কেন্দ্রে যাতে পুলিশ বডি ক্যাম ব্যবহার করতে পারে, সেই জন্য বডি ক্যাম প্রকিউরমেন্টটা খুব দ্রুত সম্পন্ন করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, উনি আজকে বলেছেন যে তাদের কাছে যেসব বডি ক্যাম আছে অলরেডি, ইতিমধ্যে 2000 বডি ক্যাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে, এগুলো এই আগামী সপ্তাহ থেকে ওনারা কমিশনিং শুরু করে দেবে বিভিন্ন থানাতে। আরেকটা বিষয় আলোচিত হয়েছে যে থানায় যারা পুলিশ যারা দায়িত্ব পালন করবে, এক থানার পুলিশকে অন্য থানায় দায়িত্ব দিয়ে দেখা যেতে পারে কিনা, যাতে করে তারা কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়াটাকে কেউ তাদের দ্বারা প্রভাবিত করতে না পারে। এইটাও আজকে সবাই আলোচিত হয়েছে। আজকে সবাই কোনো সিদ্ধান্ত হয় নাই, মূলত মাননীয় প্রধান উপদেষ্টা এই নির্দেশনাগুলো দিয়েছেন। ওনার নির্দেশনার আলোকে পরবর্তীতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো এই প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবে। ধন্যবাদ আপনাদেরকে। আর মিটিংয়ে অনেকগুলো কথা বলেছেন যে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার, উনি বলেছেন আগে যে ধরনের নির্বাচন হয়েছিল সেটা হচ্ছে লোক দেখানো নির্বাচন। নির্বাচন বিশ্ব সংশ্লিষ্ট সবাইকে সেই জন্য একটা প্রকৃত নির্বাচন কি করে আয়োজন করতে হয় সেটা ট্রেনিং দিতে হবে, কার কি ভূমিকা সেটা পরিষ্কার থাকতে হবে, দরকার হলে রিহার্সাল নির্বাচন করতে হবে যাতে অনুশীলন হয়। উনি আরো বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। এর অর্থ হলো নির্বাচনের প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকেই শুরু করতে হবে। আর উনি বলেছেন নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা এটা এখনই খুবই দ্রুত এটা জানতে হবে। যদি নতুন নিয়োগ করতে হয় তবে নিয়োগ প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিন। তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন। প্রতিদিন ট্রেনিং হবে। ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি শেষ করতে হবে, চিফ অ্যাডভাইজার বলেন। আরো উনি বলেছেন আগে যে এটা তো আমি বললামই, উনি বলেছেন যে টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় মানে ভোটারদের জন্য নির্বাচনের নিয়ম বর্ণনা ভিডিও কন্টেন্ট উনি তৈরি করতে বলেছেন, যাতে ভোটাররা খুব পুরো তাদের প্রশিক্ষিত হতে পারে। টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো প্রচার করতে হবে। উনি বলেছেন জরুরি নম্বরগুলো সবার কাছে পৌঁছে দিতে হবে, যাতে কোনো ভোটারের অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ফোন দিতে পারে, কন্ট্রোল রুমের সঙ্গে ভোটার জন্য সরাসরি কানেক্ট থাকতে পারে। নারীদের ভোটাধিকার নিশ্চিতে বিশেষভাবে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন কোটানকোট অর্ধেক ভোটার নারী, কেউ যেন ভোটের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে না পারে, এজন্য পর্যাপ্ত নারী সদস্য কর্মকর্তা মোতায়েন থাকতে হবে। আর যারা প্রথমবারের মতো ভোট দিবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ আমরা অলরেডি বলেছি। তো তিনি বলেন 16 বছর মানুষ কোনো ভোট দেখেনি। ভোটারদের স্মৃতিতে আছে ভোট কেন্দ্রে মারামারি, ভোট চুরি। আগামী নির্বাচনে ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয়, একটা সুন্দর স্মৃতি থাকে। প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবের, সেজন্য ভালো অনুভব করে। এই আরো যে দু একটা বিষয় আজকে আলোচিত হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে ভোটের দিন ইন্টারনেট সচল রেখে বিকল্প কোনো ব্যবস্থায় যাতে করা যায়, যোগাযোগ ব্যবস্থাটা যাতে। আগে তো আমরা দেখেছি যে ভোটের দিন ইন্টারনেট বন্ধ করে রাখা হতো, এবার ইন্টারনেট ব্যবস্থাটা যাতে সচল রাখা যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে মিডিয়ার বিষয়ে, কারণ আমরা অতীতে বিভিন্ন নির্বাচনে দেখেছি যে মিডিয়ার নাম করে অনেক সময় দলীয় কর্মীদেরকে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত করা হয়। এবার যাতে প্রকৃত মিডিয়া যারা আছে তারাই আসলে দায়িত্ব পালন করতে পারেন, এটার জন্য আগে থেকে কাজ করার কথা বলেছেন। মিডিয়ার জন্য প্রয়োজনীয় একটা যে আচরণবিধি, এটা যেন আগে থেকে প্রস্তুত রাখা হয়, যাতে মিডিয়া জানতে পারে তাদের লিমিটটা কতটুকু, এবং যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন তারাও জানতে পারেন যে মিডিয়ার অ্যাক্সেসটা কতটুকু। নির্বাচনের পর্যবেক্ষকদের নিয়ে আলোচনা হয়েছে, কারণ এইবারের নির্বাচন নিয়ে আপনি জানেন যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক আগ্রহ আছে। প্রায় 2 লক্ষ পর্যবেক্ষক এই নির্বাচনে সম্পৃক্ত থাকবেন, এরকম একটা আশা করা হচ্ছে। পর্যবেক্ষকের নামে যাতে কেউ দলীয় কর্মীকে নির্বাচনী কেন্দ্রে পাঠাতে এই বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। থ্যাংক ইউ। আপনাদের এনি কোশ্চেন প্লিজ। ফরেন সার্ভিস একাডেমি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বাংলাদেশের অবকাঠামোগত সুবিধার সর্বোচ্চ ব্যবহারে ভুটানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে এখনও অনেক সুযোগ রয়েছে। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামুদর্জি। এ সময় দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এবং চমৎকার সহযোগিতার কথা তুলে ধরেন ভুটানের রাষ্ট্রদূত। চট্টগ্রাম বন্দরের দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দুপুরে তিনি বন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শনে যান। সম্প্রতি সাইফ পাওয়ার টেক থেকে এ টার্মিনাল পরিচালনা ভার নৌবাহিনীকে দেয় সরকার। সে প্রেক্ষিতে নৌবাহিনী প্রধান সফর করেন। এ সময় তিনি এনসিটি 2 জেটি এলাকায় কন্টেইনার হ্যান্ডেলিং এক্সামিন এবং সিটিএমএস ভবনে অপারেশন সিস্টেম পরিদর্শন করেন। এছাড়াও তিনি এনসিটিতে কর্মরত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কর্মকর্তা সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় নৌবাহিনী প্রধান বলেন, দেশের অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর। শেষ করছি এখন চারদিক। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।